আসসালামু আলাইকুম। শারমিন লীনা আমন্ত্রণ জানাচ্ছেন টিভির মধ্যাহ্নের খবরে। ফ্যাসিবাদ আওয়ামী লীগকে রক্ষা করতে প্রতিবেশী ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের গণতন্ত্র ও অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান ফখরুল। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেন তিনি। নতুন উপদেষ্টা নিয়োগের বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপির মহাসচিব বলেন, উপদেষ্টা নিয়োগের আগে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের আলোচনা করে নেওয়া উচিত। সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি কথা বলেন। পরে জেলা বিএনপি নেতাকর্মীদের সাথে বর্ধিত সভায় যোগ দেন মির্জা ফখরুল। আমরা আরেকটা বিপর্যয় এফোর্ড করতে পারি না এই মুহূর্তে। এভরিবডি শুড বি ভেরি রেসপন্সিবল, কারণ আমাদের মাথার উপরে সবচেয়ে বড় বিপদ আছে যে ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন এবং ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা, অর্থনৈতিক সংকট মোকাবেলা সবকিছুর জন্য এখন একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি। সেই কথাটাই আমরা বারবার করে বলছি। জলবায়ু সম্মেলন COP29 উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ মূল সম্মেলনে ভাষণ দেবেন তিনি। মঙ্গলবার সফরের প্রথম দিনে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান সহ বিশ্ব নেতাদের সাথে সাক্ষাৎ ও সাইডলাইন বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে আয়োজিত গ্লোবাল কনভারসেশন অনুষ্ঠানে ডক্টর ইউনূস বলেছেন, ঋণ একটি মানবাধিকার, কারণ এটি মানুষের জীবিকার সাথে সম্পর্কিত। এদিকে আগামী জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় যুব উৎসবে যোগ দিতে প্রধান উপদেষ্টার আমন্ত্রণ গ্রহণ করেছেন ফিফা প্রেসিডেন্ট। আরও জানাচ্ছেন নাজিবুর রহমান। আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘ আয়োজিত জলবায়ু সম্মেলন COP29 যোগ দিতে মঙ্গলবার স্থানীয় সময় সকালে সম্মেলন স্থলে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের প্রেসিডেন্ট এবং জাতিসংঘ মহাসচিব এ সময় তাকে স্বাগত জানান। সফরের এদিনে প্রধান উপদেষ্টা বাকুতে COP29 মূল আয়োজনের বাইরেও বেশ কয়েকজন বিশ্ব নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রধান কর্মকর্তাদের সাথে বৈঠকের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করেন। সম্মেলনে যুক্তরাজ্য, জার্মানি সহ বেশ কিছু দেশের উচ্চ পর্যায়ের নেতাদের সভায় বক্তব্য রাখেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সভা শেষে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোতে পর্যাপ্ত আর্থিক সহায়তা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের আর্গুমেন্ট হলো যে উই অলসো নিড বেটার কোয়ালিটি অফ মানি। কোয়ালিটি অফ মানি বলতে আমরা কি বোঝাই? যে শুধু লোন দিলে হবে না, কারণ লোনটা তো আমাদেরকে তো ফেরত দিতে হবে। তো আমরা যে ক্লাইমেট চেঞ্জ ফাইন্যান্স করতে গিয়ে এক্সট্রা লোন নিয়ে ফেলি, দ্যাটস নট এ গুড আউটকাম। তো দ্য কোয়ালিটি অফ ফান্ডিং নিডস টু বি বেটার। আরো বেশি গ্রান্ট হতে হবে, আরো বেশি ইকুইটি হতে হবে, শুধু লোন বা ডেট না, ঋণ না। একই দিনে COP29 সাইডলাইন ইভেন্টে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। বলেন, ঋণ পাওয়ার অধিকার নিশ্চিত না করে জীবিকার অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। For every single human being, credit is a human right. Without introducing the right to credit as one of them, because if you don't have that right, your right to livelihood disappears. Because you cannot establish right to livelihood without having credit in you. শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তুর্কির ফার্স্ট লেডির। এ সময় প্রেসিডেন্ট এরদোয়ান তাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান এবং বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া ও একটি সমৃদ্ধ দেশ গড়ার যাত্রায় সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন। প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সাথেও। আগামী জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় যুব উৎসবে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা তাকে আমন্ত্রণ জানালে তা গ্রহণ করেন ফিফা প্রেসিডেন্ট। বুধবার দুপুরে COP29 বক্তব্য রাখার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। নাজিবুর রহমান, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। দর্শক, রাজধানীর পুরান ঢাকা লালবাগ এলাকায় নিষিদ্ধ পলিথিন কারখানা বন্ধে যৌথ বাহিনী অভিযান চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী নাহিদ প্রিন্স। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নাহিদ, যৌথ বাহিনী অভিযান চলছে, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এবং এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানতে চাই।
লীনা, কিছুক্ষণ আগেই যৌথ বাহিনীর অভিযান শুরু হয়, প্রায় 1 ঘন্টা আগে। সেখানে একটি কারখানাকে সিলগালা করা হয়েছে, তাদের যে পলিথিন রয়েছিল সেই পলিথিন সবগুলো বের করে, এবং তারপর পরে কিন্তু কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এখানে। সেনাবাহিনীর সাথে কিন্তু এখন অনেকটাই যারা পলিথিন কারখানার মালিক রয়েছে, কর্মচারী রয়েছে, তারা কথা বলছেন, সেই বোঝানোর চেষ্টা করছেন যে তাদের সময় আরও বৃদ্ধি করা যায় কিনা, বাড়ানো যায় কিনা, সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। এবং যে কারখানায় অভিযান চালানো হয়েছিল লালবাগের কামালবাগ এলাকার একটি কারখানায়, সেই কারখানার কিন্তু কোনো মালিক বা কর্মচারী কাউকে কিন্তু পাওয়া যায়নি, এবং এই জরিমানা করা হয়েছে কিনা সে বিষয়ে কিন্তু এখনও তাদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে সেই কারখানা বন্ধের পরপরই কিন্তু সেখানে সেনাবাহিনীর সাথে তারা কথা বলতে আসেন, যারা কর্মকর্তা, কারখানার যারা মালিক রয়েছেন বা এখানে যারা কর্মচারী রয়েছেন, তারা কিছু জড়ো হয়ে তারপর তারা কথা বলতে আসেন যে তাদেরকে সময় আরও বৃদ্ধি করার জন্য বা তাদের কর্মসংস্থান বাড়ানো যায় কিনা সেই বিষয়ে তারা কথা বলছেন, এবং বন্ধ যেন না করা হয় পলিথিন কারখানা, সে বিষয়ে কিন্তু তারা বোঝানোর চেষ্টা করছেন। এবং সেখানে কিন্তু অনেকটাই এমন পরিবেশ রয়েছে যেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিবেশ রয়েছে এখানে। শুধু একটি কারখানায় অভিযান চালানো হয়েছে, সেখানে প্রায় তাদের যে সরঞ্জামাদি রয়েছে, কারখানার যা সরঞ্জামাদি, সেগুলো বের করে কিন্তু সিলগালা করা হয়েছে, এবং তাদের যে বৈদ্যুতিক সংযোগ, কারেন্টের লাইন ছিল, সেগুলো কিন্তু বিচ্ছিন্ন করা হয়েছে। এবং এখন অনেকটাই সেনাবাহিনী তাদেরকে হয়তো বুঝিয়ে এখান থেকে বের করে দিয়েছে, এবং তারা বলছেন যে কর্মসংস্থান হলে তারা এই কারখানা বন্ধ করে দিবে বা তারা এই পেশা থেকে অন্য পেশায় তারা তাদের কর্মসংস্থান গড়বেন। কিন্তু এটি যদি এরকমভাবে বন্ধ করে দেওয়া হয়, 1 নভেম্বরের পর থেকেই কিন্তু মূলত সরকারের পক্ষ থেকে বলে আসা হয়েছিল যে কারখানাগুলো যেন তাদের কারখানা গুটিয়ে নেয়, কিন্তু তারা কিন্তু সেটি মানছিলেন না। সেই জন্য কিন্তু আজকেই মূলত সাঁড়াশি অভিযান পরিচালনা করছেন যৌথ বাহিনী। সেখানে পুলিশ রয়েছেন, সেনাবাহিনী রয়েছেন এবং র্যাব রয়েছেন, এবং সেখানে কিন্তু পরিবেশ দপ্তরের কর্মকর্তারাও কিন্তু রয়েছেন। তো পলিথিন কারখানায় কিন্তু সেই 1 ঘন্টা আগে থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। একটি কারখানায় অভিযান পরিচালনা করে তাদের কারখানা সিলগালা করা হয়েছে। এখন কিছুটা বিশৃঙ্খলা ছিল, সেটি এখন অনেকটাই কমে গেছে। তো এই ছিল আমার কাছে লালবাগ থেকে অভিযানের সর্বশেষ। লীনা, জানছিলাম পলিথিন কারখানা বন্ধের অভিযানের সর্বশেষ খবর। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী এ পর্যন্ত 6,000-এর অধিক অবৈধ অস্ত্র, 2 লাখের বেশি গোলা বারুদ এবং এসবের সাথে জড়িত থাকার অভিযোগে 2,500 মানুষকে গ্রেফতার করেছে। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। ঢাকার সেনানিবাসের অফিসার্স মেস আলফায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনসের কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান সেনাবাহিনীর কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে উল্লেখ করে কর্নেল ইফতেখার ভবিষ্যতে এই অবস্থার আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন। শীর্ষ সন্ত্রাসী যারা জামিনে কারাগার থেকে বেরিয়ে গেছেন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। পুলিশের কাছে যে অপরাধের যে ডাটা থাকে, এটা নিয়ে আমরা একটা কম্পারেটিভ স্টাডিও করেছি, এবং সেই স্টাডি অনুযায়ী বর্তমানে মানে সেনাবাহিনী মোতায়েন হওয়ার পরে অথবা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার পরের যে স্ট্যাটিস্টিক্স, সেটাতে আগের তুলনায় অপরাধের সংখ্যা কমেছে, নথিভুক্ত রেকর্ডের সংখ্যা কমেছে। তার মানে পরিস্থিতির অবনতি হয়নি। হ্যাঁ, আমাদের হয়তো এক্সপেকটেশন অনুযায়ী উন্নতি হয়নি, এটা অনেকে বলতে পারেন, এবং সেইটা যাতে হয়, এখানে আরও অনেকগুলো ফ্যাক্টর আছে। পুলিশ বাহিনী ধীরে ধীরে তাদের কার্যক্ষমতা ফেরত পাচ্ছেন। সো এইগুলো হলে ইনশাল্লাহ, এবং আমাদের সেনাবাহিনী এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা সকলকে সম্পৃক্ত করে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে, এবং আমরা আশা করছি ভবিষ্যতে সিচুয়েশন আরও ভালো হবে। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ফের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক 1 ঘণ্টা অবরোধ করেছেন শ্রমিকরা। পুলিশ জানায়, অক্টোবর মাসে বেতনের দাবিতে গাজীপুর মহানগরী তারা টেক্স নামক পোশাক কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ না দিয়ে কারখানার সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা মিছিল সহকারে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে 1 ঘণ্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। খেলার খবর, ফুটবল। এশিয়ান কাপের বাছাইয়ের 3য় রাউন্ডে সুবিধাজনক স্থানে থাকতে মালদ্বীপের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচেই জয় চান বাংলাদেশের অধিনায়ক তপু বর্মন। অন্যদিকে প্রায় 1 বছর পর আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাওয়া মালদ্বীপ কোচ জানিয়েছেন, ঢাকা থেকে খালি হাতে ফিরতে চায় না তার দল। কুশল ইয়াসের রিপোর্ট। প্রীতি ম্যাচ হলেও মালদ্বীপের বিপক্ষে কিংস এরিনায় হতে চলা লড়াইটা বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এশিয়ান কাপের বাছাইয়ের
তৃতীয় রাউন্ডে সুবিধাজনক স্থানে থাকতে দুটি ম্যাচেই জয় দরকার হ্যাভিয়ের ক্যাব্রেরার তত্ত্বাবধানে থাকা দলটির। এই ম্যাচে খেলার আগে প্রিমিয়ার লিগের দল ফর্টিজ এফসির সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচে খেলেছে তপু বর্মনরা। প্রস্তুতি নিয়ে বেশ সন্তুষ্ট অধিনায়কের দায়িত্ব পাওয়া এই ডিফেন্ডার। আমরা আমাদের প্লেয়ারদের কি করণীয় এবং কি কাজটা সেটা আমাদের কালকে মাঠে প্রমাণ করতে হবে, কারণ আমরা যেই ট্যাকটিক্স এবং টেকনিক নিয়ে কাজ করেছি এই ম্যাচের জন্য, তো আমাদের এটা কালকেই অ্যাপ্লাই করতে হবে। ক্যাব্রেরার অধীনে শেষ 5 ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। গুঞ্জন রয়েছে এই দুটি ম্যাচের পরই ছাঁটাই হতে পারেন এই স্প্যানিশ কোচ, যদিও এসব নিয়ে ভাবছেন না তিনি। আপাতত সামনের 2 ম্যাচ নিয়ে ভাবছি। আমাদের দলে অভিজ্ঞ তরুণ খেলোয়াড়দের দারুণ মিশেল রয়েছে। জয় তোলার পর কোচের দায়িত্ব নিয়ে ভাবব। প্রায় বছরখানেক পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছে মালদ্বীপ। দেশটির ক্লাব মাঝে স্পোর্টস অবশ্য খেলার মধ্যেই ছিল। সেই দলের 16 ফুটবলার খেলতে এসেছেন বাংলাদেশে। বাংলাদেশ ফুটবলে বেশ ভালোই উন্নতি করেছে, তবে আমাদের দলে দ্রুত আক্রমণ করতে পারে এমন কিছু ফুটবলার রয়েছে, তাদের নিয়ে বেশ আশাবাদী আমরা। 16 নভেম্বর এই মাঠেই সফরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে মালদ্বীপ। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।